নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প মদ ও মেয়ে ছেলে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প মদ ও মেয়ে ছেলে। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। আজকের গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। ধুর, আমি আর এই লাইনে কাজ করব না। কথায় কথায় ডিরেক্টর এসে বলবে প্যাকআপ প্যাকআপ। ভাল লাগে না। সারাদিন ধরে বাড়িতে না খেয়ে না দে বলতো একটা জলের বোতল হাতে নিয়ে শুধু অভিনয় আর অভিনয়। এই যে তুমি আমি? হ্যাঁ, এদিকে এসো। বলুন। তোমাকে বললাম হিরোইনকে ভালো করে জাপটে ধরতে, ঠোঁটে চুমু খেতে। তুমি কেন খেলে না? আমি ওইসব পারবো না। আপনি যখন আমাকে দিয়ে কন্ট্রাক্টে সাইন করিয়েছিলেন তখন এসব কথা কিন্তু বলেননি। এইসব দৃশ্য আমি করতে পারবো না। আরে বাবা, একটু অ্যাডাল্ট কিছু না থাকলে এখন পাবলিক খাবে কেন? তাছাড়া আজকালকার টিভি সিরিয়ালগুলোতে দেখো না, একটা লোকের 3-4টে করে বিয়ে। আরে দুটো তো কমন। ছেলেটাও করছে, মেয়েটাও করছে। ইয়ং বয়সে একটা, বুড়ো বয়সে একটা। আর বাচ্চাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। ও বাবা। হ্যাঁ, আমি ওইসব কথা যাবো না স্যার। আমি বলেছি আমি ওইসব চুমুটুমু খেতে পারবো না। আমি পারবো না। আচ্ছা, বিয়াক্কেলে ছেলে তো। আরে তুমি বেটা ছেলে মানুষ, নায়িকাকে চুমু খাবে? অসুবিধে কোথায়? আপনি ডেমো দিয়ে করুন। তাছাড়া সিনেমা হলে ডিরেক্টলি কেউ ওরকম চুমু খায় না, সবটাই ক্যামেরার কারসাজি। এইখানে আমার কাছে অত টাকার ক্যামেরা নেই। আমি ছোট মাপের ডিরেক্টর, ঠিক আছে? আমার পরিচালকও ঠিক তাই। এই ফিল্মটা দিয়েই আমরা মার্কেটে উঠতে চাইছি। সেই কারণেই তো তোমাকে দিয়ে অভিনয় করাচ্ছি। না হলে তো বুম্বাদাকে দিয়ে করাতাম। বুম্বাদা কখনো আপনার এই ভেদা মার্কা গল্পে এসে কাজ করতো না। খবরদার, মুখ সামলে কথা বলো সঞ্জয়। কোথায় পড়েছিলে? কোথায় পড়েছিলে? ওই এদো গলির মাঝখানে বস্তির ঘরটায় নিজের মাকে নিয়ে পৌঁছে গলে মরছিলে। কাজ দাও করে তো আমার পেছনেই পড়েছিলে। আমার বাড়িতে তোমার মা ঝিগড়ি খাটতে আসতো। যখন শুনলাম ছেলে নাকি অভিনয় করে, একটু রিল টিল ছাড়ে, সেই ফলো করে দেখলাম যে ভালোই তো। আমারও একটা ছোটখাটো অভিনেতা প্রয়োজন। সেই জন্যই তো তোমাকে চান্স দিয়েছি। চান্স দিয়েছেন তার মানে এই নয় যে আপনি আমাকে দিয়ে যা খুশি তাই করাবেন। তোমার একটা চুমু খেতে অসুবিধে কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই গোটা ফিল্মে কয়েকটা চুমুর ব্যাপার রয়েছে, আর তো কিছু না। অনেক নামি নায়ক নায়িকা আছে, বুঝলে? বিছানায় শুয়ে সবকিছু করতে রাজি, এমনকি নিজের অন্তর্বাস পর্যন্ত দেখাতে রাজি। আমি ওসব কিছু করতে পারবো না। আরে বাবু, তোমায় করাচ্ছে কে? বেশি বেশি করতে গেলে এই ফিল্ম নিয়ে অনেক অসুবিধায় পড়তে হবে আমাকেই, তার উপরে বাজেট কম। যেটা বলছি সেটা করো। তনয়া, তুমি রেডি? আমি তো কখন থেকেই রেডি স্যার। যাও, আমি আবার শটটা নিচ্ছি। এটাই লাস্ট আর ফাইনাল। ভালো করে ঠোঁটে চুমু খাবে, ঠোঁটে ডিপ কিস। আমি পারবো না। কেন? তনয়ার মুখে গন্ধ। না, এই তনয়া, তুমি মাউথ ফ্রেশনার ইউজ করো না? স্যার, আমার মুখে সব সময় এলাচ। জিভ বার করে এলাচের টুকরোটাকে তনয়া দেখায়। সঞ্জয়ের গাটা ঘিন ঘিন করে ওঠে। নেহাত পেটের দায়ে পড়ে ডিরেক্টর মাধবের পেছনে তেল মারতে হয় ওকে। ঘটনাটা ঘটেছিল এই মাস 6 আগে। মা ভালো মতোই পরের বাড়িতে কাজ করে ছেলেকে খাওয়াতো পড়াতো। MSc পাশ করেছে সঞ্জয়। চাকরির অভাবে ঘরে বেকার। খবরের কাগজ প্রত্যেক দিন নিচ্ছে আর প্রত্যেক দিনই কর্মখালিতে ফোন করছে, কিন্তু কোথাও ভালো চাকরি নেই। সবটাই ধাপ্পাবাজি। ফোন করলেই সবাই বলে এত হাজার টাকা, অত হাজার টাকা জমা দিতে আগে। সঞ্জয় সবটাই বোঝে। টাকা পয়সা নিয়ে পাখি ফুরুত হবে, চাকরির নামে কিছুই হবে না।
হঠাৎ করে একদিন এই ডিরেক্টর মাধবের বাড়ি থেকে ফোন যায়। ছুটতে ছুটতে সঞ্জয় যায়, দেখে মায়ের মুখ থেকে গল গল করে রক্ত উঠছে। মা বসে রয়েছেন বারান্দার সামনে, পাশেই রয়েছে ঘর মোছার বালতিটা। মাধবের স্ত্রী বীণা একজন লাস্যময়ী নারী, সবসময় শাড়ি পরবে বুকের বাঁ দিকের স্তনটা দেখিয়ে দেখিয়ে। সঞ্জয়ের এইসব মেয়েকে একদম পছন্দ হয় না। আগে মায়ের মুখে শুনেছে ব্লাউজের চল ছিল না, তখন নাকি শাড়ির বন্ধনী বুকের মধ্যে এত আঁটোসাঁটো ভাবে বাঁধা হতো যে বক্ষবৃন্ত বোঝা যেত না মেয়েদের। কিন্তু এখন এত আধুনিক হওয়া সত্ত্বেও মেয়েগুলো হয় বাঁদিক নয় ডান দিকের বুক দুটোকে দেখিয়ে দেখিয়েই ঘোরে, সাইজ যেমনই হোক না কেন, সব সৌন্দর্য যেন ওইখানে। বিরক্ত লাগে সঞ্জয়ের। হ্যাঁ মানছি, হয়তো সঞ্জয়ের মেন্টালিটি অনেকটা আদ্যিকালের, তবুও সম্ভ্রম আর লজ্জা এই দুটো বিষয়কে সবসময় সম্মান করে সঞ্জয়। মা বমি করছে দেখে বীণা দেবী মায়ের মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পিঠ পর্যন্ত চুলগুলোকে হাত বুলিয়ে বুলিয়ে চোখে মুখে ইশারা করছেন। স্লিভলেস ব্লাউজ পরা, ডান দিকের বুকটা বের করা একটা লাল টুকটুকে শাড়ি, কোমরে একটা কোমর বন্ধনী, ফর্সা শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছে জলজলে ভাবটা, চোখের মনি দুটো অস্বাভাবিক রকমের হালকা ধূসর রঙে। ঠোঁটে গাঢ় লিপস্টিক থাকে 24টা ঘন্টা, কপালে সামান্য একটু সিঁদুর, বাঁকা সিঁথি আর ছোট্ট একটা লাল রঙের টিপ, মানে পড়তে হয় তাই পরে। শাখা পলার বালাই নেই, কাঁচের চুড়ি পরা হাতে। রোজই এক এক রকমের চুড়ি পরেন ইনি। মা বাড়িতে গিয়ে সঞ্জয়ের কাছে গল্প করে, জানিস বাবু, ওই মাধব বাবুর বউটা না বেবুসে মাগি। মাধব বাবু তো ডিরেক্টর, প্রতিদিনই বাড়িতে কেউ না কেউ এসেই চলেছে। কেউ আজকে এসে বলে, দাদা আমাকে অভিনয়ের কাজটা দেন, কাল আরেকজন আসে। আর মাধব বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বউটা কাঁচের চুড়িগুলো ভেঙে ঘর থেকে বেরিয়ে যায়। আমার মনে হয় কারোর সঙ্গে, মা তুমি আমার সামনে, আরে বাবা তুই তো আমার বেটা। একটা নির্দিষ্ট বয়সের পরে ছেলেপুলে মা বাবার বন্ধু হয়। আমার আর কথা বলার মতো কে আছে বল? তোর বাপটা তোকে ছোট্টবেলায় আমার কোলে দিয়েই চলে গেল। রিক্সা চালিয়ে 2 পয়সা ইনকাম করতো, রিক্সাটা বেচে তারপরে এই বস্তির বাড়িতে উঠে এলাম। শ্বশুর বাড়ি বাপের বাড়ি থাকতেও কেউ নেই, তাড়িয়ে দিয়েছে। কত কষ্ট করে। মা আমি তো তোমাকে বলেছি আমি একটা চাকরি পেয়ে গেলেই তোমার আর চিন্তা করতে হবে না। রোজই তো দেখছো আমি ট্রাই করছি। এইসব পেপারগুলো কি বলো তোমার, সবটা ভাওতামিতে ভরা। আমি এক জায়গায় গিয়েছিলাম, আমাকে নগদ 5 লক্ষ টাকা জমা দিতে বলেছে, তাহলে নাকি চাকরিটা আমার হবেই হবে। কিন্তু বিশ্বাসটা কাকে করব? কিছুক্ষণ চুপ করে থেকে সবিতা দেবী ছেলের কথা শুনলেন, তারপরে বললেন, তোকে যেটা বলছিলাম বাবু শোন, ওই বেবুসে মাগিটার পাল্লায় পড়ে মাধবের মতো ভালো মানুষটা একদম শেষ হয়ে গেল। ভালো মানুষ না ছাই, একদিন এক একটা নতুন নতুন মেয়েকে তুলে নিয়ে আসছে নায়িকা করবে বলে। আরে বাবা, বিছানায় না শুলে কখনো নায়িকা হওয়া যায় নাকি? কথাটা নিজেই বলে নিজেই কেমন যেন অসম্মানে পড়ে গেল সঞ্জয়। খেয়ে দিয়ে চুপচাপ উঠে পড়েছিল। টিনের একচালা ঘর, বাবুর বাড়ি থেকে এই দুবেলা খাবার আসে, তাই খাওয়া নিয়ে সঞ্জয়কে চিন্তা করতে হয় না। বস্তি এলাকায় সেরকমভাবে পায়খানা বাথরুম নেই। এখানে কাছেই একটা পানা পুকুর রয়েছে। কলকারখানার নোংরা ডোবা জল সেখানে এসে জমা হয়। ওই পানা পুকুরের চারধারে গুয়ের গন্ধে ভরে থাকে অষ্টক্ষণ। খালি পায়ে হাঁটা দুষ্কর, একেবারে কিলবিল করে পোকামাকড়ে। সঞ্জয়ের অসহ্য লাগে, তবুও ছোট্টবেলা থেকে এখানকার মাটি আর আবহাওয়ায় থেকে থেকে গুয়ের গন্ধ নাকে আর খুব একটা মালুম হয় না ওর। মা দিনরাত চেষ্টা করছে সঞ্জয়ের একটা ভালো চাকরি হয়ে গেলেই ভালো কোথাও উঠে যাওয়ার, কিন্তু সঞ্জয়ের কপালে চাকরি জুটবে কি করে? এখন কত শিক্ষিত ছেলে মেয়ে বেকার বেকার ঘুরে বেড়াচ্ছে। আমি মানছি আমার প্রত্যেকটা গল্পেই আমি বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করি, আর এখনকার বাস্তবতার চিত্রটাই হচ্ছে বেকারত্ব। আচ্ছা, এমন কেউ আছে যে সদ্য চাকরি পেয়েছে, তাও লিগালি, ইল্লিগাল নয়? তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু সাজেস্ট করবে। আর তার জীবনে ঠিক চাকরিটা কিভাবে এলো আমাকে কমেন্টে লিখে দিলেই
আমি আশা করি তার জীবনের কিছুটা অংশ আমার আগামী কোনো গল্পে তুলে ধরার চেষ্টা করব। এবার গল্পে ফিরে আসি। সঞ্জয় যখন দেখলো তার মা বমি করছে, এদিকে বিনা দাঁড়িয়ে রয়েছে। সঞ্জয়, মাকে বাড়িতে নিয়ে যা, দেখ কি অবস্থা, রক্ত বমি করছে, একটা ডাক্তার দেখা। আহা, কি চেনা তুমিও! বুড়ো বয়স হয়েছে আর বুদ্ধি কমছে। সঞ্জয়, আমার সাথে ঘরে এসো তো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ বিনা। সঞ্জয়, যা যা যা, বৌদির সাথে ঘরে যা। বৌদি বলে ডাকতেই সঞ্জয়ের ঘৃণা লাগে এই মেয়ে মানুষটিকে। বয়স কত হবে? 30-32-এর কাছাকাছি। এই বয়সে বোধহয় শরীরে যৌবন আর কামের গুঁতোটা কামড়ের মতো শরীরে আষ্টে পৃষ্ঠে থাকে। ওর মা তো এই বয়সটা কাটিয়ে এসেছে ওই বিধবা বেশেই, নিজের চরিত্রটাকে বজায় রেখে। সঞ্জয় বলে, কেন মাধবদা, কি দরকার? আরে কিছু টাকা পয়সা নিয়ে আয়, ঘরে আলমারিতে আছে, বৌদি দিয়ে দেবে। যা, যেটা বলছি সেটা শোন। মাকে একটা ভালো ডাক্তার দেখা, এরকম রক্ত বমি কিন্তু ভালো লক্ষণ নয়। তাছাড়া তোর মায়ের কাশি তো আজকের না রে, যবে থেকে কাজে লেগেছে তবে থেকে। তুই তখন কত ছোট, কিছু একটা হয়ে গেলে আমাদেরও তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ ডার্লিং, তুমি চুপ করো না। এই সঞ্জয়, এসো না বলে শাড়ির আঁচলের কুঁটটা নিয়ে দাঁতে চিবাতে থাকে। দাঁত সমান চকচক করছে মুক্তোর মতো, ঠোঁটের কোণে সবসময় একটা ছেনালিপানা হাসি লেগেই থাকে। যখনই কোনো বেটা ছেলেকে দেখে জিভটাকে আগিয়ে নিয়ে ঠোঁটটাকে চেটে নেয়, আর হাঁ মুখ করে করে বারবার কি যে বোঝায়। সঞ্জয়ের গাটা ঘিন ঘিন করে এমন নোংরা মেয়ে মানুষকে দেখলেই। মা, তুমি বসো, আমি আসছি ঘর থেকে। আচ্ছা যা। মা কাস্তে কাস্তে কাহিল, কথা বলতে পারছে না। ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে বিনা সঞ্জয়কে জাপটে ধরে, বলে, কতদিন তোমায় পেতে চেয়েছি। হ্যাঁ হ্যান্ডসাম, তোমার এই শরীরটা, তুমি কেন যে ফিল্মে জয়েন করছো না? তুমি যদি অভিনেতা হও না, প্রচুর মেয়েকে পটাতে পারবে। সঞ্জয়ের আর কিছু না থাকুক, ওর পিতৃদত্ত সেই রূপটা রয়েছে। সঞ্জয়ের বাবাও দেখতে শুনতে অমায়িক এক ব্যক্তি ছিল। প্যান্ট শার্ট পরে ঘুরলে কেউ বলবে না ইনি একজন রিক্সা চালক, দেখে মনে হবে স্যুট বুট পরা কোনো বিজনেসম্যান। সঞ্জয় ঠিক সেই রকমই দেখতে হয়েছে। চেহারা হালকা পাতলা, ফর্সা গড়ন, সুন্দর মুখশ্রী, অনেকটা শিব ঠাকুর ভাব। তবে হ্যাঁ, শিব ঠাকুর কিন্তু সতীকেই ভালোবাসত, আর সতীরই আর এক রূপ ছিল পার্বতী। যাক যাক, গল্পের কথায় কথায় কেন যে আমি এত আধ্যাত্মিক হয়ে যাই, শ্রোতা বন্ধুরা, আমিও বুঝতে পারি না। যাই হোক, গল্পে ফিরে যাই। বিনা ওইভাবে জাপটে ধরায় সঞ্জয়ের খুব অসহ্য বোধ হয়। সেই হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, আহ বৌদি, কি করছেন এইভাবে জনসমক্ষে? ও, আমি শোনা তাহলে জনসমক্ষে নয়, আমি শোনা আড়ালে আমাকে আদর করবে বলে আবার ঠোঁটটাকে অসভ্য ছেনাল মাগির মতো কামড়ে নেয়। সঞ্জয় মাথায় রাগ চড়ে গেছিল। ঠাঁটে চটটা মারতে গিয়েও মারতে পারল না, কারণ দরজায় এসে তখন টোকা মারছে মাধববাবু। কি হলো? আরে দিনে দুপুরে দরজা বন্ধ করেছো কেন? ডাকাত আসবে না? বিনা, খোলো। কত টাকা দিচ্ছ? ওহ, এক আমার বুড়ো মিন সে হয়েছে, কিছুই পারে না, শুধু কথায় কথায় এসে ঠুকরাবে। আমার হাতের চুড়িটা আজকে আর ভাঙা হলো না, পরে হবে। হ্যাঁ, এই তো আসি। দরজাটা খুলে দিল বিনা, বলল, তুমি যখন এসেছো তুমিই টাকা দিয়ে দাও। শাড়ির আঁচলের খুঁটটা দাঁত থেকে ফেলে দিয়ে দৌড়ে পালালো বিনা। ওর পায়ের নুপুরের রিনেঝিনি শব্দটা শুনতে পেল না সঞ্জয়। বৌদি যখন চলে যাচ্ছে তখন সঞ্জয় চক্ষু রয়েছে বৌদির পায়ের দিকে। নুপুর আছে, নুপুরে বল নেই, একটা প্রবল চটুরতা। কিরকম মানে, কারো সঙ্গে যদি সে শয্যায় শায়িতও থাকে, নুপুরের শব্দে কেউ বুঝতেই পারবে না ঘরের ভেতরে কি হচ্ছে। সেই কারণে বলগুলো খুলে রাখা রয়েছে, অথচ রূপোর মল পায়ে শোভা বাড়াচ্ছে। এক তারা 50,000 টাকা তুলে দেয় মাধব সঞ্জয়ের হাতে, বলে, এই নে, আমার তো ছেলেপুলে নেই, তোর মা আর তোকে বড্ড বেশি ভালোবাসি আমি। তোর মা তো আজকের লোক নয়, তাছাড়া এত বছর আমার বাড়িতে কাজ করছে, কাক পক্ষী শিয়াল কুকুর তোর মায়ের দিকে চোখ দিতে পারেনি, এতটাই তার চরিত্র। তাই তোকে আমি খুব ভালোবাসি রে।
টাকাটা রাখ, শুধু আমার একটা কাজ করতে হবে তোকে। কি কাজ করতে হবে আমাকে মাধবদা? আমি একটা ফিল্মের কাজ করতে চাইছি। এই পরিচালক সাহেব আসবেন আজকে সন্ধেবেলা, কথাবার্তা বলছি। একটা ফিল্মের মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিতে পা রাখতে চাই। এতদিন যাত্রাপালা নাটক কম হলো না, এবার একটু বড় রকমের কিছু করব। কিন্তু কি বলতো, বাজেট কম, তাই ওই টলিউডের বড় বড় নায়ক নায়িকাদের আনতে পারবো না। তুই পারবি না? আমার তো অভিনয়ে কোনো দক্ষতা নেই। কি বলিস? তোর মাই তো মাঝে মাঝে এসে ওই যে তুই রিলস ফিলস কি সব স্টোরি ফোরি বানাস, ওগুলো আমায় দেখায়, ভালোই তো করিস। তাছাড়া তোর চেহারায় একটা লালিত্য আছে, তার উপরে তোর এই সুন্দর মুখশ্রী। মেয়েরা আজকাল সুন্দরের পেছনে পাগলের মতো ছুটছে। হ্যাঁ, কিছু দৃশ্য আছে জড়িয়ে ফড়িয়ে ধরার, এর বেশি কিছু নয়। সঞ্জয় মেনে নিয়েছিল। সেই মুহূর্তে মেনে নেওয়া ছাড়া ওর উপায় ছিল না। ডাক্তারকে দেখানোর পরে তিনি এক চান্সে বলে দিলেন ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে। ব্লাড ক্যান্সার আজকের পুষে রাখা অসুখ নয়, বহু বছর পুরনো। মা হয়তো আর বাঁচবে না, কিন্তু মাধবের হাত ধরে যদি সঞ্জয় বাঁচতে পারে। তাই মায়ের চিকিৎসার টাকা ফুরিয়ে যেতেই সঞ্জয়ের পেটে লাথি মেরেছিল খিদে। চলে গিয়েছিল বিনার কাছে। বৌদি, দাদা কোথায়? এতদিন পরে আমার কথা মনে পড়লো? যাও, আমি তোমার উপর রাগ করেছি। সঞ্জয় বুঝতে পারল এই বউকে যে কি করে সে ঠিক করবে। আমার খুব কাজের দরকার। কি হয়েছে? ওই তো মাধবদা বলেছিলে না আমাকে তুমি হো ওই ব্যাপারটা। আরে পরিচালক এসেছে, টাকা পয়সা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে। মায়ের খবর কি? ভালো নেই, মা বোধহয় আর বাঁচবে না, সব টাকা ফুরিয়ে গেছে। সে কি হয়েছে? ব্লাড ক্যান্সার। ও হো, এইসব রোগে তো আর কি করে বাঁচবে বল, এ তো রাজকীর অসুখ হয়েছে। যাই হোক, আমি দুদিনের মধ্যে তোকে খবর পাঠাচ্ছি। আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, আমার বাড়িতে এমনিতেই 24 ঘন্টার লোক আসছে আর যাচ্ছে, রান্না হচ্ছে সবার জন্য, এসে খেয়ে যাস। যাত্রাপালা নাটকের একটা বিরাট বড় দল আছে মাধবের। শুধু এখানে নয়, সারা বিশ্বব্যাপী বিভিন্ন সাহিত্যিকের নাটক অভিনয় করে ওর যাত্রার সঙ্গে যুক্ত অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা। তবে ছোট পর্দা থেকে বড় পর্দায় আজ পর্যন্ত কাজ করা হয়নি। ইচ্ছে রয়েছে একটা ছোট্ট ফিল্মের মাধ্যমে হাতে খড়ি দেওয়া। তারপর একবার দাঁড়িয়ে যেতে পারলে তো পিছন ঘুরে তাকানোর চিন্তা নেই। হয়তো ভবিষ্যতে সেই রকম জাতীয় পুরস্কারও পেয়ে যেতে পারে। কথা মাফিক ঠিক 2 দিন পরেই সঞ্জয়কে ফোন করেছিল মাধব। মাকে ওষুধ খাইয়ে শুয়ে রেখে বিনার বাড়ি থেকে খাবার আনিয়ে সঞ্জয় খেয়ে বেরিয়ে গিয়েছিল মাধবের সাথে। যাওয়ার সাথে সাথেই একটা কন্ট্রাক্টে সাইন করতে হয়েছিল সঞ্জয়কে। না পড়েই সঞ্জয় সাইন করে দিয়েছিল। ভালো করে পড়েছিস? কি লেখা আছে? পড়ার কি আছে, তোমার উপর আমার ভরসা আছে, তুমি তো আমায় কাজটা দেবে। লেখা আছে, কিন্তু যা কন্ট্রাক্টে আছে তাই তোকে করতে হবে। আর একটা জিনিস, তুই আগামী 3 বছর আমি তোকে যেই কাজ দেবো সেই কাজই করতে পারবি, আর কারো কাজ করতে পারবি না। সঞ্জয় খানিকক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, এতে আবার আমার ভয়ের কি আছে? একেই বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তার উপরে তুমি দাতা হয়ে আমাকে সাহায্য করছো। ঠিক আছে, দাতাকে কিন্তু ডুবিয়ে দিও না গুরু। হ্যাঁ। দিন 7 পর ফিল্মের শুটিং এর কাজ শুরু হয়। প্রথম বেশ মজাই লাগছিল সঞ্জয়ের, কিন্তু ইদানিং এই চুমু খাওয়ার ব্যাপারটা সঞ্জয়কে বিরক্ত করে তুলেছে। তনয়া বলে মেয়েটি ঠিক বিনার মতোই গা এড়িয়ে চলে। একটু হাঁটতে হাঁটতেই বুকের আঁচলটা খসে পড়ে যায়, আর সুউচ্চ গিরিনিতম্বনীর সঙ্গে সঙ্গে তার উচ্চ বক্ষস্থলগুলো প্রস্ফুটিত পদ্মের মতো তাকিয়ে থাকে ওর দিকে। একেবারে বিনা কাটিং মেয়ে ছেলে, শালা ছেনালি মাগি, বোধহয় এইভাবেই এই মাধবের সঙ্গে পৌঁছেছে। তনয়া, শর্ট রেডি? আমিও রেডি বলে ব্যাগ থেকে মাউথ ফ্রেশনারটা বার করে স্প্রে করে নেয়। সঞ্জয়, তুমি একবার ট্রাই করতে পারো, এটা কিন্তু অ্যাপেল ফ্লেভার বলে চোখ মুখের ভাবটা এমন করলো যেন অ্যাপেল ফ্লেভার মাউথ ফ্রেশনার নয়, ওই জিনিসটাকে সে সাজেস্ট করছে। শর্ট রেডি আছে? এই বলে অন্যান্য যারা রয়েছে, যেমন স্পট বয়, ক্যামেরাম্যান, প্রত্যেকেই বলে উঠল, শর্ট রেডি, অ্যাকশন। তারা আগেও যেন কি সব
সঞ্জয়ের মাথায় কিছুই ঢুকছে না। অ্যাকশন শোনার সঙ্গে সঙ্গেই সে তনয়ার ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, চোখটা বন্ধ করবে, ঠিক সেই মুহূর্তেই একটা বিভৎস মুখ ওর চোখের সামনে ভেসে আবার মিলিয়ে গেল। সঞ্জয় এক ধাক্কায় তনয়াকে সরিয়ে দিল। তনয়া ছিটকে পড়ল 10 হাত দূরে। বেশ লেগেছে কিন্তু মেয়েটার কোমরে। সঙ্গে সঙ্গে ইতিউতি ছড়িয়ে থাকা লোকজন ছুটে এসে তনয়াকে উদ্ধার করল। সঞ্জয়ের দিকে তাকিয়ে রয়েছে মাধব কটকট দৃষ্টিতে। এটা কি হলো? আমি তো বললাম জাস্ট একটা চুমু, তুই ওইভাবে ছিটকে মেয়েটাকে কেন ফেলে দিলি? এই তনয়া, লেগেছে? না না, তবে কোমরে একটু মোচড় লেগেছে। বাবা, তোমার গায়ে এত শক্তি। তনয়াকে হাত ধরাধরি করে স্পট বয়ের ছেলেগুলো ওপর দিকে তুলে বসিয়ে দিল। মনে মনে ভাবে সঞ্জয়, চেনাল মাগি, আর এই লোকগুলোরও হয়েছে সেই রকম। শালা মেয়ে মানুষ দেখলেই না কুত্তার মতো জিভ বেরিয়ে থাকে। কি হলো, তুমি শর্ট দেওয়ার জন্য রেডি নও? মাধবদা, আমার মনে হয় আজকের দিনটা সঞ্জয়কে একটু ভাবার সময় দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই, তুমি আজকে যাওয়ার আগে আমার বাড়ি থেকে পেমেন্ট নিয়ে যেও। কেন? আজকের কাজ তো কিছুই হলো না। আজকে আর আমার পেমেন্ট লাগবে না, সব তুমি তুলে রাখো, আমি সুদে আসলে নেব। বলে তনয়া সঞ্জয়ের দিকে আবার ওই রকম বিরক্তিপূর্ণ একটা দৃষ্টি দিয়ে তাকায়। সঞ্জয় ভাবে বসে বসে, সে তো ভালো মনোবৃত্তি নিয়েই তনয়ার সামনে আগিয়ে যাচ্ছিল, তাহলে অমন হলো কেন? কে এলো সামনে? হেসে আবার মিলিয়েও গেল দ্রুত। না, এই জীবনে এখনো পর্যন্ত কাউকে ভালোবাসেনি সঞ্জয়। ভালোবাসার মতো সুযোগই আসেনি কোনোদিন। মেয়েগুলোকে কলেজে দেখতো, সব তো পয়সাওয়ালা ছেলের বাইকের পেছনে ঘোরে। প্রেম করার আগে বাইক আছে কিনা, গাড়ি আছে কিনা খোঁজ খবর নেয়, আর তারপর টেকো মার্কা কোনো কাকুকে বিয়ে করে ছেলেগুলোকে কলা দেখিয়ে চলে যায়। এদিকে বিয়ের আগে হোটেলে গিয়ে কলা ইচ্ছা মতো খেয়ে নেয়, তাতে চরিত্রে কোনো কলঙ্ক লাগে না। মেয়েগুলোকে দেখলেই গাটা ঘিন ঘিন করে। ছ্যাঃ। সেই দিন শুটিং স্পট থেকে ফেরার পথে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল সঞ্জয়ের। এমনিতেই মাঝে মধ্যে রাত কাবার হয়ে যায়, কিন্তু আজকে মনটা কিছুতেই ভালো লাগছে না। বাড়িতে মা একা রয়েছে, বিনার বাড়ি থেকে রাতে খাবার আসার কথা, তবুও আজকে সঞ্জয়ের ইচ্ছে করছে না ওই বাড়ির ভাত গ্রহণ করতে। রাস্তায় বেশ খানিকটা যাওয়ার পরে সঞ্জয় দেখে চারিদিকটা অন্ধকার। কিরকম ব্যাপার হলো? ঝড় নেই, বৃষ্টি নেই, আকাশ গর্জনও করছে না, অথচ লোডশেডিং। মোবাইলটা বের করে টর্চটা জ্বালানোর সঙ্গে সঙ্গেই, আরে অফ করুন প্লিজ, ধপ করে নিজের সামনেই একটা নারী কণ্ঠ অনুভব করে হাত থেকে ফোনটা পড়ে যায় সঞ্জয়। ইস, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি, ফোনটা ভেঙে গেল বুঝি? না না, ইটস ওকে। আমি তো হট করে আপনার সামনে চলে এসেছি, এই দিক থেকে বেরোচ্ছিলাম। সঞ্জয় সোজা রাস্তা দিয়ে হাঁটছে। ওর হাতের দুই দিকে, মানে ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকটায় রয়েছে একটা ধাবা, আর বাঁ দিকটায় রয়েছে আরও একটা রাস্তা। মানে দুটো রাস্তা একসাথে এই গলির মধ্যে এসে মিলিত হয়েছে। যেই রাস্তাটা সঞ্জয়ের বাঁ হাতে রয়েছে, সেই রাস্তাটার দুপাশে আছে ভারী জঙ্গল। এইখান দিয়ে রাত্রেবেলা সচরাচর কেউ যাতায়াত করে না। হিংস্র পশু পাখি নাকি আছে এখানে, ওই শেয়াল, ভামবিড়াল, এরা নাকি মানুষ পেলে ঘিরে ধরে, বিশেষত একা কোনো মানুষকে দেখলে। তাই রাত্রেবেলা এই রাস্তায় সচরাচর কেউ আসে না। কিন্তু সঞ্জয়ের বাড়ি ফিরতে গেলে এই রাস্তাটাই ভালো একটা শর্টকাট। বস্তির মানুষরা এখান থেকে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর থেকেও যাতায়াতের পথ করে নিয়েছে। দিনের বেলায় কোনো অসুবিধা হয় না, রাত্রের বেলাটা সবারই একটু গা ছমছম করে। আই এম সো সরি, আপনার লাগেনি তো? না না, ঠিক আছে। মেয়েটি গায়ের ধুলো বালি ঝেড়ে নিচ্ছে। মেয়েটির পরনে রয়েছে সালোয়ার কামিজ, বুকের ওপর ওড়না দিয়ে ঢাকা, মাথার দুদিকে দুটো বেনুনি করা, কপালে একটা ইয়া সাইজের কালো রঙের টিপ, ঠোঁটে হালকা হাসি, চোখ নাক মোটামুটি চলনসই। তবে হালকা অন্ধকারে ওই টর্চের আলোতে হঠাৎ করে মেয়েটিকে যতটুকু দেখা সম্ভব ততটুকুই সঞ্জয় দেখেছে। বাদবাকিটা তো অন্ধকার। মেয়েটি বলে, একবার মোবাইলটা অন করে দেখুন না, ভেঙে গেল কিনা। সঞ্জয় মোবাইলটা হাতে নিয়ে বেশ কয়েকবার বাড়ি মেরে বলে, না না ঠিক আছে, হার্ডি সেট, সহজে নষ্ট হয় না। আচ্ছা, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন?
আচ্ছা, আপনি কোথায় থাকেন? বাড়ি কোথায়? এইখানেই। এখানে কোনো গ্রাম আছে নাকি? হ্যাঁ, এই গ্রামের নাম তো কুসুমগঞ্জ, জানেন না? না তো, আমার বাড়ি তো ওই রাস্তা ধরে বস্তির ভেতরে। ও, আপনি বস্তিতে থাকেন? কুসুমগঞ্জের থেকে খানিকটা দূরেই বস্তিটা। আমার বাড়ি এখানে, একটু পৌঁছে দেবেন? রাত হয়ে গেছে, কলেজ থেকে ফিরছি, শহরে পড়াশোনা করি তো। আচ্ছা আচ্ছা, আপনি এইভাবে। হ্যাঁ, এই দেখুন, বলে মেয়েটি নিজের ব্যাগটা দেখায়। এই দেখুন, আমার কাছে মোবাইল আছে, কিন্তু চার্জ নেই, তার উপরে রিচার্জ শেষ। বাড়িতে গিয়ে বাবাকে আজকে বলতে হবে চার্জ দিয়ে দিতে আর রিচার্জটা করে দিতে। হঠাৎ করে আপনার সঙ্গে ধাক্কা লাগায় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি রাস্তায় অপেক্ষা করছিলাম আমার বন্ধুর জন্য। সে এই দিকেই গেছে কোথায় যেন একটা, বলল আমাকে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে, রিক্সা নিয়ে আসবে। কিন্তু না, রিক্সা তো পেলই না, উল্টে উল্টে এলোও না, তাই তো? বোধহয় ফোন করেছিল, আমার ফোন তো অফ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনার সঙ্গে ধাক্কা লাগে, সরি। আমি আপনাকে না আমার বন্ধু ভেবে। ঠিক আছে, নেভার মাইন্ড। এই মুহূর্তেও আমাকে বন্ধু ভাবতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একজন অজানা ব্যক্তি। আরে বাবা, ঠিক আছে, এত কিন্তু কিন্তু করার কি আছে? দুইজনেই আমরা পথিক। আমিও বাড়ি ফিরছি, আপনিও বাড়ি ফিরছেন। চলুন, সামনে এগিয়ে দিচ্ছি। হাঁটতে হাঁটতে পথ বোধহয় এমনি কেটে যায়। দুটো মানুষ বেশ খানিকক্ষণ হাঁটা চলার পরে পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা, ক্যান্সারের পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ, আর বোধহয় বাঁচবে না। স্টেজ কত? একেবারে শেষ। বহু বছর ধরে পুষে রাখা অসুখ। আমাকে মানুষ করতে গিয়ে। কেন, আপনার বাবা নেই? অনেক ছোটবেলাতেই বাবা মারা গেছে। রিক্সা চালাতো, অ্যাক্সিডেন্ট করে। হো, আই এম সো সরি। এতে সরি বলার কি আছে? এ তো নিত্যদিনের ব্যাপার। মা পরের বাড়িতে কাজ করে করে আমায় বড় করেছে। আপনি কি করেন? আমি বলেও চুপ হয়ে গেল সঞ্জয়। কি বলবে? অভিনেতা। কিন্তু আজ অব্দি অভিনয় করেছে কিসে? হ্যাঁ, ওই মোবাইলের রিল আর ভিডিও, ওতে কি আর নিজেকে অভিনেতা বলা যায়? তবুও বলল, আমি একটা ফিল্মে কাজ করছি। হ্যাঁ, আপনি নায়ক, অভিনেতা? আরে এরকম করবেন না প্লিজ, আমার নিজেরই লজ্জা লাগছে। আমি মোবাইলে ভিডিও ছাড়তাম, তাই ডিরেক্টর আমাকে পছন্দ করেছে। আরে বাস, আমারও খুব শখ আমি অভিনয় করব। আমাকে একটা চান্স করে দেবেন প্লিজ। আপনি যে বললেন পড়াশোনা। হ্যাঁ, করছি, মেডিকেল নিয়ে পড়ছি, এই তো ফার্স্ট ইয়ার। বাবা মা খরচায় পেরে উঠছে না, তাও বাবার ইচ্ছা আমাকে ডাক্তার করবে। আমি যদি একটু ফাটকা ইনকাম করতে পারি। ফাটকা? অভিনয় করা ফাটকা? আরে না, দূর, আমি সেই কথা বলিনি। মানে আমি এটা বলতে চেয়েছি, হঠাৎ করে যদি অভিনয় করে আমি প্রচুর টাকা ইনকাম করতে পারি। অবশ্যই অভিনয়টা কখনোই ফাটকা নয়, অভিনয়েরও একটা মূল্য আছে। না হলে মহানায়ক মহানায়িকা এনারা কি করে হন? অভিনয়ের মধ্যেও অনেক কিছু ফুটিয়ে তুলতে হয়। আপনি কিছু মনে করবেন না। আরে কিছু মনে করিনি। ঠিক আছে, আমি বলে দেখবো খনি। বললে হবে? ও থ্যাংক ইউ। আমাকে দেখতে কি খারাপ বলুন তো? দাঁড়ান, আপনি মোবাইলের টর্চটা অন করুন। মেয়েটির ছেলে মানুষিতে অবাক হয়ে যায় সঞ্জয়। এমনিতেও বেটা ছেলেরা সব মেয়ে মানুষকেই পছন্দ করে, আর মেয়েরা একটু যেচে কথা বললে, একটু দাঁত কেলিয়ে হাসলে কোথা থেকে ওদের মনটা গলে যায়, সে মেয়েটা যেমনই হোক না কেন। আর এই মেয়ে তো দেখনাই আছে, তাতে তো হবেই। আপনি এমন কেন করছেন? আমি বললাম তো। আরে না, দেখুন না। মেয়েটা ছেলে মানুষিতে নিজেই হেসে ফেলে সঞ্জয়। দাঁড়ান, মোবাইলটা বার করে সুইচটা অন করে। দেখুন। নিজেকে এদিক ওদিক করে দেখাচ্ছে মেয়েটি। হাত ঢাকা সালোয়ার কামিজ, বুকের ওপর বিরাট বড় ওড়না দেওয়া, দুদিকে দুটো বেনুনি, চোখে চশমা। হ্যাঁ, মুখশ্রী মোটামুটি। তবে চশমা খুললে আর সালোয়ার কামিজ চেঞ্জ করলে ঠিক কেমন লাগবে ওইটা বুঝতে পারে না সঞ্জয়। আপাত মস্তক তো পুরোটাই ঢাকা, তাই বুক আর নিতম্ব কিছুই বুঝতে পারছে না সে। হ্যাঁ, চলবে, কাজ করুন। শুনুন না, আমার এফবি আছে, ওখানে গিয়ে টাইপ করবেন আমার নাম। আপনার নামটা কি যদি জানতে পারি? আমার নাম শ্রী। আচ্ছা ঠিক আছে, শ্রী তাই তো? হ্যাঁ, আমাকে দেখবেন, আমিও না টুকটাক এসব ছাড়ি। আমার খুব ইচ্ছা আমি অভিনয় করবো। ইয়েস, আজকে বাড়ি গিয়ে বাবাকে বলবো, পাপি আমি অভিনেত্রী হব। কিন্তু অভিনেত্রী যে হবেন এমন তো গ্যারান্টি আমি দেইনি। আপনি যখন অভিনেতা, আমি তখন আপনার অভিনেত্রী হবই হব। এক চান্সে মানুষকে এতটা বিশ্বাস করা। আরে দূর মশাই, লোক দেখলে বোঝা যায় আপনি খুব ভালো মনের একজন মানুষ। এরপরে শ্রীয়ের মুখের ওপরে আর কিচ্ছু বলতে পারেনি সে।
মেয়েটি বকবক করে যাচ্ছে আর ও শুনেই যাচ্ছে। রাস্তা কখন পার হয়ে গিয়ে বাড়ির সামনে এসে পড়েছে। আমি চলে এসেছি, আপনি আসবেন আমার বাড়ি। এ বাবা, না না না, চেনেন না জানেন না, আমাকে হুট করে বাড়িতে কেন ডাকছেন? আপনার বাবা মা আমাকে ধরে পিটাবে। আরে না না, আমার বাবা এরকম মানুষই না। বাবা, বাবা। হিরে, এত রাত করলি মা? রোজ তোর মা হাপিতেশ করে। এ কি, তুমি আবার কে বাবা? হ্যাঁ, আমি ধরে নিয়ে এসেছি, আমার বন্ধু। কিভাবে যেন মেয়েটা সঞ্জয়কে বন্ধু বানিয়ে দেয়। আরে আসুন না। বন্ধু? হ্যাঁ হ্যাঁ, এই তো এই মুহূর্তে পরিচয় হলো, আর এই মুহূর্তে বন্ধু হয়ে গেলাম। বুঝেছি, তুমি তাহলে আতপাগলিটার পাল্লায় পড়েছ। হেসে দেয় সঞ্জয়ও, বলে হ্যাঁ, ওর মনটা খুব ভালো। হ্যাঁ, আর সেইখানেই তো বিপদ, চট করে মানুষকে বিশ্বাস করে নেয়। তা বলতে যখন, এসো বাবা, ঘরে এসো। সঞ্জয় দেখে সঞ্জয়ের যেরকম অবস্থা তার থেকে অনেকটাই ভালো। এই বাড়িটা টিনের ছাউনি হলে কি হবে, বেশ পাকাপোক্ত। 3টে ঘর রয়েছে, বারান্দায় গ্রিল দিয়ে ঘেরা। ওই গ্রিলের গেট খুলেই ওরা ভেতরে ঢুকলো। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই সঞ্জয় দেখতে পায় একদিকে 4টে চেয়ার, সামনে একটা ছোট্ট টেবিল, আর রয়েছে একটা টিভি। বোধহয় এটা বসার ঘর। আর বসার ঘরটা পেরিয়ে গেলে একটা রান্নাঘর, সেখানে প্লাস্টিকের একটা ডাইনিং টেবিল রয়েছে, রয়েছে 4টে চেয়ার। রান্নাঘরের পাশেই বোধহয় ছোট্ট মতো একটা ঘর রয়েছে, ওটা বোধহয় ঠাকুর ঘর হবে। এরপরে সঞ্জয় আরও দেখে ঠাকুর ঘরটা পেরিয়ে গিয়ে দুদিকে 2টো দরজা। মেয়েটি বলে, ওইটা আমার ঘর আর ওইটা বাবা মার। আচমকা কোনো গেস্ট চলে আসলে একটা গেস্ট রুম আছে, দেখবেন। দরজা দুটোর সামনে একটা বড় দরজা আছে। ওই দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ভেতরে ছোট্ট খুপড়ির মতো একটা গেস্ট রুম, বেশ পরিপাটি। তবে এই মুহূর্তে গেস্ট রুম নয়, ওটাকে বলা যায় ভাড়ার ঘর, কারণ যাবতীয় ঘরের অপ্রয়োজনীয় জিনিস ওই ঘরে ঠেসে রাখা। অতিথি এলে বুঝে এই ঘরে থাকে? আর বলো না বাবা, ওর ছোটবেলার যাবতীয় জিনিস, ওর পড়াশোনার জিনিস আর ওর পাগলামি সবটা এই ঘরে বন্দি। মেয়ে আমার আতপাগল, আমি তো তাই বলি, তুই এই আতপাগলামি নিয়ে কি করে যে পড়াশোনা করছিস? বাবা, আমি অভিনেত্রী হব। বুঝেছি, হবি। খাওয়া দাওয়া কর, তুমিও দুটো খেয়ে যাও। না না, বাড়িতে আমার মা রয়েছে, অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, কি হয়েছে মায়ের? বাবা, ওর মায়ের ক্যান্সার। হ্যাঁ? ইস, শুনে খুব খারাপ লাগলো বাবা। হ্যাঁ, আমাদের এই তো পাড়াতেও কদিন আগেই একজন মারা গেল। এই এক এমন অসুখ, যে অসুখ একেবারে একেবারে সবকিছু শেষ করে দেয় কাকামশাই। আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগলো, এসো আবার। এই এই এই, আপনার নামটা জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম সঞ্জয়। সঞ্জয়, আর ফোন নাম্বারটা? আরে এরম করছিস কেন শ্রী? লোকে পাগল বলবে তোকে। বাবা, আমি পাগল না, আমাকে, আমি অভিনেত্রী হব। ও আমায় বলবে। বলবে না তুমি আমাকে? বলবো, নিশ্চয়ই বলবো। ফোন নাম্বার আদান প্রদান করার পরে সঞ্জয় বাড়ি ফিরে আসে। এই গোটা রাস্তাটা ওর মন আর মস্তিষ্ক জুড়ে রয়েছিল শ্রী। চট করে রাস্তায় আলাপ হবার পরেও কিভাবে যেন সম্পূর্ণ মন, দেহ সবটাতেই মেয়েটা ভর করে থাকলো। বাড়ি ফিরে সঞ্জয় দেখলো মা বসে রয়েছে খাটে, বসে বসে কি একটা সেলাই করছে। এসেছিস? খেয়ে নে বাবা। আমি খেয়েছি। মা, তোমার শরীর এখন কেমন? অনেকটা ভালো। কালকে থেকে আমি বাবুর বাড়িতে কাজ করতে যাই। না মা, আমি এখন একটা কাজ পেয়েছি, তোমাকে কোথাও যেতে হবে না। কাজ পেয়েছিস? কি কাজ? হ্যাঁ মা, অনেক টাকার কাজ। তোমাকে ঠিক আমি সুস্থ করতে পারবো, দেখবে। বাবু তোকে কাজ দিয়েছে? হ্যাঁ, বাবু এই কাজ দিয়েছে, এই কাজও করবো। আরও একটা কাজ পেয়েছি। বলছি, তুমি এখন শুয়ে পড়ো, এই সেলাই ফেলাই নিয়ে বসতে যেও না, তোমার এমনি শরীরটা ভালো না। আমাকে বারবার অসুস্থ বলে বলে আরও আমার অসুখ বাড়িয়ে দিস না বাবা। আমি তোর মুখের হাসি না দেখে মরতে পারবো না রে। কথাটা বলেই কেঁদে ফেললেন সবিতা দেবী। সঞ্জয়ের চোখেও জল চলে এলো। মা ছেলের অভিমানের পালা মিটে গেলে খাইয়ে দিলেন সবিতা দেবী সঞ্জয়কে। সঞ্জয় খেতে খেতে ভাবল, আর কদিন তোমার হাতে এভাবে খাবো কি জানি। জানি না নিজের জীবন দিয়েও তোমাকে বাঁচাতে পারবো কিনা মা। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সঞ্জয়, আর উঠেই দেখে একটা আননোন নাম্বারের মিসড কল এসেছে। নির্ঘাত ওই আতপাগলটার কাজ। না, সামনাসামনি তো ফোন রিসিভ করা যাবে না, বাড়ির বাইরে গিয়ে কথা বলতে হবে, না হলে মা হাজারো প্রশ্ন করবে। মাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে
সঞ্জয় ঘর থেকে বেরিয়ে যায়। মাধববাবুও ফোন করেছিলেন বেশ কয়েকবার। আজকে সেটে খুব শিগগিরই কাজ শুরু হয়ে যাচ্ছে। তনয়া চলে এসছে 7 সকালেই। মেয়েটাকে আবার চুমু খেতে হবে কথাটা ভাবতে গিয়ে এই গোটা শরীরটা ঘিন ঘিন করে ওঠে সঞ্জয়ের। ইস, অসহ্য! কিভাবে যে এভাবে ঠোঁট বার করে বসে থাকতে পারে মেয়েগুলো। আর অন্যদিকে শ্রী, কত সুন্দর একটা মেয়ে। তবে শ্রী কি আর এই অভিনয়ের কাজ করতে পারবে? মনে মনে ভাবে সঞ্জয়। কিন্তু যেইভাবে শ্রী ওকে ফোন করে জ্বালাতন করছে, তাতে শ্রীয়ের কথা খুব শিগগিরই মাধবকে বলতেই হবে। সেই দিন সেটে পৌঁছাতে গিয়ে সঞ্জয় দেখতে পায় তনয়ার অন্যরকম রূপ। আজকে সে আর শাড়ি পরেনি, রীতিমতো ছোট্ট একটা স্কার্ট পরে এসেছে, ওপর একটা টপ। হ্যাঁ, বাজেট কম বলে বাড়ি থেকেই পোশাক আশাক পরে যেতে হয়। তবে মাধববাবু সঞ্জয়কে পছন্দ করেন বলে ওনার ঘরের যাবতীয় জামা কাপড় দিয়ে এসেছিলেন। সেই জামা কাপড়গুলো আবার সেটও করে দিয়েছে দর্জিওয়ালা। সেইগুলো পরেই এখন অভিনয় হচ্ছে। মুখ্য চরিত্রে অভিনয় করছে সঞ্জয় আর তনয়া। বাদবাকি চরিত্রে তো সবাই রয়েছেই। গল্পটা একটু ভিন্ন ধরনের, মানে লাস্টে ভিলেনের সঙ্গে নায়িকার মিল হবে, আর নায়ক যে সে মরে পড়ে থাকবে। সচরাচর এমন টাইপের অভিনয় বা ঘটনা দেখা যায় না। সঞ্জয়েরও তাই একটু ভালো লেগেছিল, কিন্তু এইরকম ঘটনার মধ্যে যে এতবার চুমু খেতে হবে এইটা সঞ্জয় আশা করেনি। খানিকক্ষণ অভিনয়ের পরে সঞ্জয় বলল, মাধবদা, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বল। আজকে তোর কাজে আমি খুব খুশি হয়েছি। এমন করে চুমুটা খেয়েছিস। সঞ্জয় মনে মনে ভাবে, যখন তনয়াকে চুমু খাচ্ছি তখন তনয়ার মুখের বদলে চোখের সামনে যে শ্রীয়ের মুখটা কেন ভেসে উঠল। এখন ওই শ্রীকে ভেবেই বোধহয় সবটা করতে হবে। মন যাকে দেখে রুচি পায় না, তার শরীর নিয়ে খেলা করতেও বোধহয় ভালো লাগে না, মনে মনে ভাবে সঞ্জয়। কি বলবি বলছিলি, তাড়াতাড়ি বল, একটু পরেই তো আবার টেক আপ নিতে হবে। হ্যাঁ বলছি মাধবদা, একটা মেয়ে রয়েছে আমার হাতে, অভিনয় করতে চায়। তুমি একবার দেখবে নাকি? মেয়ে? তোকে আমি এই কাজ করতে কবে বললাম? আরে না না, বলে গতকালকে রাতের ঘটনা সবটা খুলে বলল সঞ্জয়। মাধব বললেন, আচ্ছা আচ্ছা বুঝলাম, কিন্তু দেখ আমার বাজেট এমনিতেই কম, আমি কিন্তু রোজ মাসহারা দিতে পারবো না। ঠিক আছে, সেসব কথা না হয় আমি বলে নেব, তুমি জাস্ট মেয়েটাকে একবার দেখো। আমার মতো তুমি ওকে নাই করে দাও। আমিও চাই না এসব লাইনে আসুক, কারণ মেয়েটি আর যাই হোক কি একদিনেই ভালো লেগে গেছে নাকি? মাথায় রেখো কিন্তু গুরু, তুমি সাইন করেছো, আর 3 বছরের আগে তুমি কোথাও নড়তে পারবে না। আমি জানি, সবটাই জানি, আমাকে বারবার মনে করাতে হবে না। হে, সে তো আমি জানি তুই ভালো ছেলে, তোর মা তোকে সেই রকম ভাবেই মানুষ করেছে, কথার খেলাপ তুই করিস না। তবে তুই যখন এত করে বলছিস তখন মেয়েটাকে আন, একবার দেখি। যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাগাবো, তবে এই ফিল্মে নয়, অন্য কোনো ফিল্মে। এতে তো নায়িকা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমার মাধবদা। ফোন করতে যাবে সঞ্জয়, এমন সময় তনয়া বলে, আজকে শর্টটা কিন্তু খুব ভালো হয়েছে। এই তো, আমি জানতাম, আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে তোমার মনে সেই উত্তেজনাই আসছে না, তাই আজকে চতুরতার সঙ্গে এই পোশাকটা পরে এসেছি। আজকে কিজিং সিনটাই তুমি স্যাটিসফাই তো মাধবদা? আরে হ্যাঁ হ্যাঁ, ফুললি। আরো কয়েকটা রয়েছে। আরো? দেখো, আমি কিন্তু আর পারবো না, বলে সঞ্জয়। মাধব বললেন, আরে বাবা, এখনো হাফ ফিল্মের কাজই তো কমপ্লিট হলো না, সবে তো শুরু। এরপরে তনয়াকে বিপ্লবকে চুমু খেতে হবে, তারপরে আবার তোর সঙ্গে, তারপরে আবার বিপ্লব, তারপরে লাস্টে আবার তুই, শেষে তুই তখন মরবি। সঞ্জয় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঘটনাটা যা লিখেছে তার খুঁড়ে আমি নমস্কার করি, বলে সঞ্জয় সেখান থেকে বেরিয়ে গেল। ইতিমধ্যে অনেকবার শ্রী ফোন করেছে, এইবার রিপিট ফোন করার পালা। হ্যাঁ হ্যালো। ফোন ধরেই মেয়েটা লাফাচ্ছে। সঞ্জয় প্রথমে একটু বলে, কে? আরে চিনতে পারছো না? আমি। ও তুমি, বলো। হ্যাঁ, আমার কথা বলেছো? বলেছি। কি বললো? বললো তোমার সঙ্গে দেখা করবে। তাই? থ্যাংক ইউ সো মাচ, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আরে 1 মিনিট, অভিনয় এখনই নয়, এই ফিল্মের কাজটা শেষ হলে নেক্সট ফিল্মে। ও, তাহলে এখন আর কি হবে? তুমি দেখা করতে পারো। আচ্ছা, তোমরা কোথায় আছো? ঠিকানাটা নিয়ে নেয় শ্রী, তারপরে বলে, আমি না 8 ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। কলেজ মিস করে একাই চলে আসে সে। আজকেও পরে এসেছে সেই সালোয়ার কামিজটা।
তবে রাতের অন্ধকারে একরকম আর দিনের বেলায় আরেক রকম। মেয়েটাকে বেশ অন্যরকম লাগছে এখন দেখতে। চোখে চশমা পড়েছে, আজকে মাথায় একটা বেনুনি করা। সালোয়ার কামিজের ওড়নাটা বুকের ওপরে আজকে লেপ্টে নেই, ভাঁজ করে রয়েছে এক সাইডে। বেশ ভালোই দেখতে, মানানসই। এক চান্সেই পছন্দ হয়ে গেল মাধবের। বলল, তোর চয়েস আছে সঞ্জয়। হ্যাঁ, তোমাকে দিয়ে আমি আমার নেক্সট ফিল্মের নায়িকাটা বানাবো। সঞ্জয় মনে মনে বলে, হ্যাঁ নেক্সট ফিল্মের নায়িকা? এই ফিল্মই আগে চলুক। তুই কিছু বললি? না না, মনে হলো তুই মনে মনে কিছু বললি। তুমি আজকাল মনও পড়তে পারো নাকি মাধবদা? হেসে ফেলল সঞ্জয়। না, মনে হলো আমাকে গালি দিলি। গালি দেয়া যাই করে, এই ফিল্ম আমি কমপ্লিট করবই। নে, তোদের নেক্সট সিনের সময় হয়ে গেছে। যখন রেকর্ডিং হচ্ছে সিনটা, তখনও দাঁড়িয়ে রয়েছে শ্রী মাধবের ঠিক পাশে। সঞ্জয় দূর থেকেই বুঝতে পারছে মাধব মেয়েটির আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করছে। অভিনয় করার প্রবল প্রবণতায় মেয়েটি এতটাই পাগল যে মাধবের চোখের দৃষ্টি সে পড়তে পারছে না। সঞ্জয় মনে মনে ভাবে, বাড়িতে একটা সুন্দর বউ রেখে এরা দুইজনেই শরীরের ব্যবসা শুরু করেছে। এই লোকটা মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকে আর বউটা পুরুষগুলোর দিকে। ভালোই পেয়েছে এরা। কাজ শেষ হওয়ার পরে সঞ্জয় দেখা করে শ্রীয়ের সাথে। এতক্ষণ মাধব আর শ্রী একটা ঘরে বসেছিল, কিসব কথাবার্তা বলছিল। শ্রী বাইরে বেরিয়ে বলে, দারুণ মানুষ কিন্তু মাধব বাবু, আমার খুব পছন্দ হয়েছে ওনাকে। তাই? এক চান্সেই পছন্দ হয়ে গেল? হ্যাঁ, আমাকে বোঝালো ওনার পরবর্তী ফিল্ম ঠিক কি হবে। আর জানো, পরবর্তী ফিল্মে তুমি নায়ক থাকবে না। শুনে অবাক হয়ে গেল সঞ্জয়। বলল, আমি নায়ক নই? না, পরবর্তী ফিল্মে নায়ক হবে উনি নিজে। আর আমাকে বলল, কিছু কিছু আপত্তিকর দৃশ্য আছে, সেগুলো নাকি উনি আমার দিকে তাকিয়ে স্কিপ করে যাবে। আপত্তিকর মানে? মানে ওই কিসিং টিসিং আর কি। একটু জড়িয়ে ধরা তো সব ফিল্মেই থাকে, তাই না? মনে মনে সঞ্জয় ভাবে, বাহ, মেয়ে মানুষ দেখেই গল্প লেখাও হয়ে গেল। আর আপত্তিকর দৃশ্য, একেও বলা হলো সে একই কথা। ঠিক যেই রকম ভাবে সঞ্জয়কে বলেছিলেন ঠিক সেই রকম। পারেও লোকটা সত্যি। বয়স এত হয়ে গেল, বেলেল্লা পানা গেল না। তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, চলো। না না, আমার তো কলেজ আছে এই সন্ধ্যেবেলা। আরে হ্যাঁ, আমার বন্ধু ওখানে আটকা পড়ে আছে, আমি ওকে নিয়ে আসি। তোমার আবার বন্ধু? কে? আরে আমার একটা বান্ধবী রিটা, ও এক্স প্রফেসরের কাছে পড়াশোনা করে। ও আমাকে নোটস দেবে, সেখান থেকে কিছু নোটস। কিন্তু তুমি মেডিকেল নিয়ে পড়ছো, এরকম হটনট কামাই করা, বাড়ি থেকে পড়াশোনা। আমি যতদূর জানি মেডিকেল স্টুডেন্টরা বেশিরভাগই হোস্টেলে থাকে। সে থাকে, আমার বাড়ি তো কাছে, তাই বাড়িতেই থাকি। আমার নোটস দিতে হবে রিটার কাছ থেকে। আসি হ্যাঁ, বলে শ্রী বেরিয়ে যায় হাঁটতে হাঁটতে। ওর যাওয়া পর্যন্ত সঞ্জয় তাকিয়ে থাকে। সেই দিন শুটিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। বিকেল বিকেল সঞ্জয় বাড়ি ফিরে আসে। মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে, কাশিটা বেড়েছে, টাকা পয়সার দরকার, আর ডাক্তারকেও দেখানো প্রয়োজন। মাধব দিচ্ছে মাঝে মাঝে 2-500, ওতে কি আর দিন চলে? মায়ের ওষুধ কিনতেই তো বেশিরভাগটা বেরিয়ে যাচ্ছে। মাধবদাকে গিয়ে একবার বলতে হবে আবার টাকা পয়সার কথা। কিন্তু ওই মানুষটা এবার কত দেবে নিঃস্বার্থভাবে? কোনো কাজেই তো সঞ্জয় লাগতে পারছে না, আর করতেও পারছে না কিছু। তাহলে কি বিনার কাছে যাবে? না, নিজের সবটুকু সঞ্জয় বিকেই দিতে পারবে না। বিকেলবেলা মাধবের বাড়িতে যায় একবার। মাধব তখন ঘরেই ছিল। আসবো? আরে এই তো বাড়ি ফিরলাম, আর এরই মধ্যে বল কি দরকার? মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, তাই। ও, টাকা পয়সা লাগবে? ঠিক আছে, দিচ্ছি। শোন, কালকে কিন্তু আরো সকাল সকাল যাবি, গিয়ে সেটটা পরিষ্কার করবি, আর আমাদের খাবার দাবারের বন্দোবস্তটা। ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে সঞ্জয় মাধবের দিকে। মাধব বলে, হাঁ করে কি দেখছিস? ফিল্মের কাজ এখনো সেইভাবে শেষ হয়নি। তাছাড়া রোজই তোকে আমার টাকা দিতে হচ্ছে, বুঝতেই পারছিস। আমারও তো সব দিক থেকে ইনকাম করতে হয়। তাছাড়া এখন মানুষ যাত্রাপালা খুব কমই দেখে, মোবাইলেই সব কিছু হয়ে যাচ্ছে। সেটা করতে গিয়ে আমার ইনকাম খানিকটা নষ্টও হয়েছে। যখন ঘরের ছেলে হয়ে কাজই করছিস, তখন একটু সেট ফেটগুলো পরিষ্কার করতে অসুবিধে কি? সঞ্জয় বলে, না না, আমি সেই জন্য তোমার দিকে তাকিয়ে নেই। আমি ভাবছি তুমি এমনভাবে আমাকে সাহায্য করছো। করছি কি আর সাধে? তোর এই মুখটা ভীষণ ফটোজেনিক, আর দারুণ করছিস তুই অভিনয়। শোন, কালকে কিন্তু তনয়ের সঙ্গে বেডে একটা সিন আছে। বেডে? তুমি কি আমাকে দিয়ে পর্নোগ্রাফি করাচ্ছ নাকি দাদা?
বলে ফেলেছিল হঠাৎ করে সঞ্জয়। মাধব রেগে গিয়ে সপাটে ওর গালে একটা চর কষিয়ে দেয়, বলে, যেই গ্রাফি করি না কেন, তোর পেটের ভাত তো জোগাড় হচ্ছে, ওই নিয়ে চুপচাপ থাক, একদম মাথা ঘামাবি না। সঞ্জয় চুপ। এখন সে মাধবের হাতের কেনা পুতুল, যা বলবে তাই করতে হবে। মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে সঞ্জয় ভাবে স্ত্রীকে একটা কল করবে। না, এই মেয়েটাকে কল করলেই কথার ফুলঝুরি ছোটে। কি জানি কেমনভাবে যেন স্ত্রী ওর জীবনে জড়িয়ে যাচ্ছে, তবে ওকে জড়াতে চায় না সঞ্জয়, কোনো রকমভাবেই জড়াতে চায় না। পরের দিন মাধবের কথা মতো 7 সকালে গিয়ে সঞ্জয় সেটে হাজির হয়। পরিষ্কার করে সব কিছু, আর পরিষ্কার করতে গিয়ে সে আবিষ্কার করে কতগুলো কন্ডোমের প্যাকেট। তার মানে রাত্রেবেলা এখানে এত কিছু হয়। তনয়া মাঝে মধ্যে সেটা থেকে যায়, ওর বাড়ি আসানসোলে, যাতায়াতে অসুবিধে হয় বলে। বাবারে বাবা, তনয়াকে ভোগ করছে রীতিমতো, কিন্তু লোকটা তো রাত্রেবেলা বাড়িতে ফেরে। তাহলে কি অন্য কেউ? না, এইসব নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। নিজের মতো সেট পরিষ্কার করে সেদিনের খাবার দায়িত্ব এক ক্যাটারারের হাতে তুলে দিয়ে সঞ্জয় সবে একটু বসেছে, এমন মুহূর্তে শ্রী এসে হাজির। কালকে কতবার ফোন করলাম, ফোনটা রিসিভ করলে না কেন? ফোন? তাই খেয়াল করিনি। মিথ্যে কথা, আমি দেখেছি। আমি এইখানে আসলে তোমার মুখটা কেমন যেন হয়ে যায়। বাজে কথা বলো না, তোমার সঙ্গে পরিচয় হয়েছে মাত্র 3 দিন, এরই মধ্যে তোমার সম্পর্কে আমি কতটুকু জানি যে। ঠিক বলেছ, কিছুই জানো না, অথচ সব জানো। মানে জানো আমি অভিনয়টা ভালো করতে পারি, তাও তুমি আমায় কিছু বলো না। আমি কখন বললাম তুমি অভিনয় ভালো পারো? কেন? মাধববাবু কালকে বললেন তোমার নাকি চোখ আছে, জহুরির চোখ। আমার মধ্যে একটা ভালো অভিনেত্রী লুকিয়ে আছে, তুমি নাকি খুঁজে পাওনি। হাঁ করে তাকিয়ে থাকে সঞ্জয় ওর দিকে। বলে কি পাগলটা? সত্যিই আঁচ পাগল আছে। তুমি কি এখন কলেজ যাবে নাকি? হ্যাঁ, তাই তো তোমার সঙ্গে দেখা করতে এলাম। শোনো, আজকে আমার বাড়িতে সন্ধ্যাবেলা একটু যাবে। কেন? দরকার আছে। সারাদিন শুটিংয়ের ধকল কাটিয়ে সন্ধ্যাবেলায় যাওয়ার কথা মনেই ছিল না সঞ্জয়ের। হঠাৎ করে মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ ঢোকায়। ইস বলে নিজের মুখভঙ্গিটা কেমন যেন করলো সে। কিরে, কোথায় চললি? আমার একটা কাজ আছে মাধবদা, বাড়ি যাবি না? যাবো। তোর মাকে ডাক্তার দেখিয়েছিলি? হ্যাঁ দেখিয়েছি, মা ভালো আছে বলে তাড়াহুড়ো করে সঞ্জয় হাঁটতে হাঁটতে দৌড় লাগালো। সেই গলিটার সামনে এসে দাঁড়াতেই বুঝতে পারলো বাড়িতে বোধহয় আজকে কোনো অনুষ্ঠান আছে, তবে রাত প্রায় 9টার কাছাকাছি। ঘরে গিয়ে বাইরে দাঁড়িয়ে দরজার গ্রিল ধরে ঠং ঠং শব্দ করতেই বেরিয়ে এলেন একজন বয়স্ক ব্যক্তি। কে? ও তুমি? কিছুদিন আগেই দেখেছে শ্রীয়ের বাবাকে, লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি। আজকে আবার পাজামা পাঞ্জাবিতে একটু ভুল খেয়ে গিয়েছিল সঞ্জয়। হ্যাঁ আমি। এসো এসো। শ্রী নাকি তোমাকে নিমন্ত্রণ করেছিল? মানে আজকে ওর জন্মদিন। সঞ্জয় লজ্জা পেয়ে যায়। এ বাবা, আমি তো হাতে করে কোনো উপহার আনিনি। তাতে কি হয়েছে? উপহারটা কি সব নাকি? এসো ভেতরে এসো। সঞ্জয় ভেতরে গিয়ে বসে। ওদের বসার ঘরটা আজকে বেলুন দিয়ে সাজানো। এক টুকরো কেক প্লেটের মধ্যে সাজিয়ে শ্রীয়ের মা সামনে দাঁড়ান। শ্রীয়ের মাকে দেখতে একদম শ্রীয়ের মতোই। শ্রীকেও সিঁদুর পরলে ততোধিক সুন্দর লাগবে। বসো বাবা, আগের দিন তোমার সঙ্গে আলাপ করতে পারিনি, তুমি হুট করে বেরিয়ে গেলে। আমি তো একটু বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমার আবার অর্শের দোষ আছে তো, বোঝোই তো, তোমার মায়ের মতো আমি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটা প্রণাম করে সঞ্জয়, তার সঙ্গে সঙ্গে শ্রীয়ের বাবাকেও। বলছি শ্রী, সে ঘরে বোধহয় তোমার ওপর রাগ করেছে। মেয়েটা আমার বড্ড অভিমানী, খুব কথা বেশি বলে তো, তাই ওর কোনো বন্ধু হয় না। সবাই ওকে বাঁচাল বলে, কিন্তু বিশ্বাস করো মেয়েটা আমার বাঁচাল না, একটু কথা বলতে ভালোবাসে, এই যা। বন্ধুত্ব করতে ভালোবাসে সবার সাথে। তুমি ভেতরে যাও না, এই কেকটা নিয়ে যাও। রাগের চোটে কেকও খায়নি, নিমন্ত্রিত কেউ তো ছিলই না, তুমিই ছিলে। কেমন যেন লাগে সঞ্জয়ের, মানুষগুলো এত ভালো কেন? এক চান্সে তো আপন কেন করে নেয়? আসতে পারি? মুখ ঘুরিয়ে বসে রয়েছে শ্রী ওর ঘরের সামনে। বাহ, তোমার ঘরটা তো বেশ সুন্দর করে সাজানো, দেখেই মনে হচ্ছে একটা আঁত পাগলের ঘর। কথা বলবো না, যাও বলে শ্রী। ঠিক আছে, তাহলে থাকলো কেকের টুকরো। আমি আজকে সারা সন্ধে কিচ্ছু খাইনি। সত্যি? 3 সত্যি। ঠিক আছে, আসছি। চশমা ঠিক করতে করতে সামনে এসে বসে সে। দাও, খাইয়ে দাও,
আমি খাইয়ে দেবো? তা নয় তো কি, আমি রাগ করেছি না? রাগ করলে আমি খাই না। আমি যখন আমার বাবা মায়ের ওপর রাগ করি, বাবা মা তখন আমায় খাইয়ে দেয়। এখন আমি রেগে আছি, তাই আমার খিদেও পাইনি, মানে পেয়েছে, আমি স্বীকার করবো না। সঞ্জয় হেসে বলে, তুমি কোন ভগবানের অবতার বলো তো? কেকের টুকরো ওর মুখে ঢুকিয়ে দেয়, নিজেও খায়। এরপরে কথা বলতে বলতে সঞ্জয় যেটা বোঝে সেটা হলো এই, শ্রী অনেকবার প্রেমে পড়েছে, কিন্তু কোনো ছেলেই ওকে পাত্তা দেয়নি। সবাই ওর এই বাঁচাল পানার জন্য ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। একটু বেশি কথা বলতে পছন্দ করে তো, তাই শ্রী এখন সিঙ্গেল থাকতে চায়, মানে মনে মনে ভালোবাসতে চায় কিন্তু সিঙ্গেল থাকতে চায়। এই বলছি, তোমার কথা কিছু বললে না? আমার কেউ থাকলে তো বলবো। এই গরিবের সঙ্গে কে প্রেম করবে? ও, গরিবের বুঝি প্রেমিকা থাকতে নেই? না, নেই। যার টাকা নেই তার প্রেমিকা থাকতে নেই। হঠাৎ করে শ্রীয়ের বাবা মা ঘরে আসে। দেখেছ, গল্প করতে করতে মেয়ের মুড ঠিক হয়ে গেছে। রাতের খাবারটা খেয়ে যেও। না না কাকু, তা সম্ভব না। আমার মা, শুনলাম বাবা তোমার মা নাকি অসুস্থ, আজকে একটু ভালো মন্দ রান্না করেছি, তোমার মায়ের জন্যও পাঠিয়ে দিই। শ্রীয়ের বন্ধু বলে কেউ নেই, কেউ থাকতে পারে না বেশি দিন। তুমি রইলে 3 দিন ধরে, এই অনেক। তা ও তোমাকে ফোন করে ডিস্টার্ব করে না? কথাটা হজম করে নিয়ে সঞ্জয় বলে, না তো, ও তোমাকে ফোনই করে না, বলে শ্রীয়ের দিকে তাকিয়ে একটা চোখ মেরে নেয়। শ্রীও কথাটাকে বেমালুম হজম করে নেয়, বলে, না না, আমার পড়াশোনা আছে না, আমি কেন করব? বলছি, মাধববাবু ফোন করেছিল? করেছে। আরে এই ফিল্ম শেষ হোক, তবে তো এই ফিল্ম শুরু হবে। রাত্রেবেলা বাড়ি ফিরে সঞ্জয়ের মনটা বেশ ফুরফুরে লাগে। সারাদিনের শুটিংয়ের অপমান, মাধবের চিৎকার আর তনয়ার ছেনালিপানা সবকিছু সহ্য করেও শ্রী যেন বুকের ভেতরে ঠান্ডা একটা নিঃশ্বাস। এই মেয়েকে অভিনয় জগতে এনে শুধু শুধু ওর জীবনটা নষ্ট করতে পারবে না সঞ্জয়, কারণ শ্রী ওর জীবনে একটা আলাদা স্থান নিয়ে নিয়েছে। কিরে বাবু, আজকাল অন্যমনস্ক থাকছিস খেতে বসে? কি হয়েছে? মায়ের জন্য মাংস নিয়ে এসেছিস? মা, তুমি কম করে খাও, তোমার বেশি ঝাল মশলা খাওয়া বারণ। তুই এনেছিস, খাবো না? খাও, আমি তো তোমায় ছাড়া খেতে পারি না। তাই মা, আমার মনে হয়, কি বাবা? আমার মনে হয় আমার এই ফিল্মের কাজটা খুব ভালো হবে। কথাটা বলতে গিয়েও চেপে গেল সে। মাকে এখন কোনো মেয়ের কথা বলা মানে মায়ের মনে আরো বেশি করে কষ্ট দেওয়া। এই হা ভাতারে ঘরে কোন মেয়ে আসবে যার নিজেরই খাবার জোটে না, পরের বাড়ি থেকে আসে? ভালো তো, আমি তো 2 চোখ ভরে তোর সুখ দেখে যেতে চাই বাবা। খেয়ে দিয়ে শুয়ে পড়ার পরে খুব ইচ্ছে করছিল একবার শ্রীকে কল করতে। মেয়েটা যেন মনের ভাষা বুঝতে পারে, নিজেই কল করে। ঘর থেকে বাইরে বেরিয়ে শ্রীয়ের সাথে ফোনে কথা বলতে থাকে সঞ্জয়। কখন যেন রাত 3টে বেজে যায়, হুঁশই থাকে না। শ্রী, হ্যালো শ্রী। পাশে ঘন ঘন নিঃশ্বাস পড়ার শব্দ। মেয়েটা বোধহয় গভীর নিদ্রায় চলে গেছে, বকবক করতে করতেই ঘুমিয়ে পড়েছে। পাগলি একটা। শুটিংয়ের কাজ বেশ ভালোই চলছিল। এরপরে বিপ্লবের সাথে তনয়ার একটা কিসিং সিনের সময়। হঠাৎ করে সঞ্জয় বুঝতে পারে তনয়াকে বিপ্লব একটু বেশি ডিস্টার্ব করছে। এই কদিন শ্রীয়ের সাথে খুব একটা ফোনে কথা হয়নি। শ্রীয়ের নাকি পরীক্ষা কদিন পর, ডিস্টার্ব করা উচিত নয়। মাথায় তো ফিল্মের ভূত রয়েছেই, তাই নিয়ে রাত দিন ফোন করে বকবক করছে। ভালোই লাগে সঞ্জয়ের ব্যস্ততার মাঝে একটু কথা বলা। তবুও আজকে শুটিংয়ে এসে সকাল থেকেই কেমন যেন লেগেছিল তনয়াকে। তনয়ার চোখ মুখের ভাব সঞ্জয়কে বুঝিয়ে দিচ্ছিল বিপ্লবের সাথে সে কোনো মতেই শুটিং করতে চায় না। একেবারেই টেক অফ নিতে চেয়েছিল মাধব, তাই বিপ্লবকে বলেছিল, বিপ্লব একেবারে ডিপ একটা কিস করবে, যতক্ষণ না আমি কাটেড বলবো থামবে না। বিপ্লব ছেলেটা পাড়ার মস্তান, সন্ডাগুঞ্জা মার্কা চেহারা, কানের লতিতে দুল পড়ে, হাতে পড়ে চুড়ি, সবসময় পকেটের মধ্যে একটা চাকু গোজাই থাকে। নেতা হাতাদের ডান হাত বাহাত, তাই কেউ কিছু বলতে পারে না। নতুন ফিল্ম করতে গেলে ওই সদস্যগুলোর মধ্যে একজনকে না একজনকে নিতেই হবে, না হলে এই ফিল্ম কোনোদিন শেষও হবে না। জানতেন খুব ভালো করেই মাধববাবু। তাছাড়া পাড়ার সবার সাথেই খুব ভালোভাবে সম্পর্ক রেখে মিশতে হয় ওনাকে। ওনার বউটা তো এক ছেনাল মাগি, উনি ভালো করেই জানেন। তবুও নিজের কেরিয়ারকে ঠিক করে রাখার জন্য সবটাই উনি মেনে নেন। আর এই ছেলেটা প্রথম থেকেই তনয়ার প্রতি কেমন একটা দৃষ্টি দিয়েছিল। আর চোখে তাকিয়ে থাকতো, তনয়াকে গিলে খেত। তনয়া অবশ্যই বাজে মেয়ে, নাহলে এক চান্সে কোনো অচেনা ছেলেকে চুমু খেতে পারে?
তবুও বিপ্লবের কাছে যেতে যেন তনয়া ভয় পায়। চুমু দৃশ্য শুরু হতেই, অনেকবার কাটেট বলার পরেও না থামতেই তনয়া একবারে ছিটকে সরিয়ে দেয় বিপ্লবকে। বিপ্লব কিন্তু পড়ে যায় না, উল্টে তনয়াকে আরো বেশি করে ধরে। ওদিকে মাধববাবু মুখে মাউথ স্পিকার নিয়ে চিৎকার করেই যাচ্ছেন, আরে হয়ে গেছে তো, এবার ছাড় ছাড় ওকে। ছাড়ে না সে। বিপ্লব শক্ত করে ধরে রাখে তনয়াকে, আর তনয়ার ঠোঁট দুটো লাল হয়ে যায়, ঠোঁটের কোনা বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। এমন সময় সঞ্জয়ের মাথা গরম হয়ে যায়। সে কাজ করছিল, উঠে এসে বিপ্লবকে ঠাঁটিয়ে একটা চড় মারে। সঞ্জয়ের শক্তির সঙ্গে কিভাবে যেন আজকে বিপ্লব পেরে ওঠে না। সে ধপ করে মাটিতে পড়ে যায় এবং তার ঠোঁট কেটে গিয়ে রক্ত বেরোয়। হে কি মাধবদা, এবার কাকে তুমি লাগিয়েছো? এই জানো না ফিল্মের কাজ কিরম করে করতে হয়? আরে তোরা শুধু শুধু বচসা করছিস। তোকে তো আমি কখনই বললাম রে যে হয়ে গেছে, এবার ছাড়। হ্যাঁ আমি এর সাথে কাজ করব না, আমি এর সাথে কাজ করব না বলে তনয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে সেট থেকে বাইরে বেরিয়ে যায়। এ কি তনয়া, তনয়া সবকিছু তোর জন্য হলো। আমি? তুমি আমাকে দোষ দিচ্ছ? তুমি দেখলে না মেয়েটা সম্ভ্রমহানি করছিল কিভাবে? সম্ভ্রমহানি, ফিল্মের জন্য এরকম অনেক কিছু হয়। এবার কোথা থেকে আমি ওকে আনবো বলতো? বিপ্লবকে কাজে না লাগালে আমার এই ফিল্ম চলবে না। কেন বুঝিস না? আমারই পেটের ভাত সালা জোগাড় হচ্ছে না। সেই দিনের মতো প্যাক আপ হয়ে গিয়েছিল। সঞ্জয় যখন সেট ছেড়ে বেরিয়ে আসে তখন দেখে দূরে একটা গাছের তলায় তনয়া বসে চোখের জল ফেলছে। এই শহরে তনয়া একা। ওর বাড়ি আসানসোলে, থাকে এখানেই কোনো একটা মেসে। এই শুটিংয়ের কাজ করবে বলেই সে এসেছে। সরি তখন। ইটস ওকে। আমার প্রাক্তন জীবনের ঘটনা তো তুমি জানো না। আমি একজন বেশ্যা, দেহ বেচে খেতাম। সেখান থেকে মাধবদা আমাকে তুলে এনেছে। দেখতে সুন্দর বলে উনি বললেন, এইখানে পড়ে পচে গেলে কেন মরবি, আমার সাথে চল। মাধবদাই বেশ্যাপট্টিতেই গিয়েছিলেন, আমার কাছেই থেকেছেন বেশ কয়েক রাত। এইখানে আসার পরে তোমায় যখন দেখলাম সঞ্জয়, মনে মনে খুব ভালো লাগা শুরু হলো। আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, গায়ে এলিয়ে পড়া স্বভাবের জন্য তো। কিন্তু কি বলো তো, ছোটবেলা থেকে মায়ের পেট থেকে পড়েই এই জীবিকা করেই খেয়েছি, তাই স্বভাব দোষে ওটা চলে আসে। বিপ্লবকে বরাবরই আমার ভয় লাগতো। এর আগেও বিপ্লব শহরে গিয়েছিল মাধবদার সাথে, আমার শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, দেখবে বলে নিজের বাঁদিকের বুকটা দেখাতে চায় সঞ্জয়কে। সঞ্জয় চোখ ঘুরিয়ে নিয়েছিল, কিন্তু মেয়েটি ওর মুখটাকে ঘুরিয়ে বলে, একবার তাকিয়ে দেখো, কিচ্ছু অশ্লীল জিনিস তোমায় দেখাচ্ছি না, শুধু আমার আঘাতটাকে দেখো। সঞ্জয় দেখে ব্রেন্টের চারপাশে সেলাইয়ের দাগ, বলে, খুবলে টেনে ছিঁড়ে বের করে ফেলেছিল। ছি, এত নৃশংস বিপ্লব। আমি যদি আগে জানতাম যে ও ভিলেন, তাহলে আমি কখনো এই ফিল্মে কাজ করতাম না। তনয়া তখনও কাঁদছে। সঞ্জয় ওর ঘাড়ের ওপর হাত রেখে মাথায় স্নেহসুলভ স্পর্শ করে নিজে হাঁটতে চলতে শুরু করে। বাড়ির কাছেই চলে এসছে এমন সময় একটা বড় গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। কে? গাড়ির কাঁচ খুলে সুদর্শন একটি যুবক ওর চোখে চোখ রেখে বলে, তুমি সঞ্জয়? হ্যাঁ আপনি? গাড়িতে উঠে এসো, কথা আছে। এদিক ওদিক তাকিয়ে সঞ্জয় গাড়িতে উঠে বসে। ছেলেটি একটা সিগারেট অফার করে ওকে। সঞ্জয় বলে, আমি খাই না। ভালো, খুব ভালো, না খাওয়াটাই ভালো। স্ত্রীর পেছনে ঘোরা বন্ধ করে দাও। ও আমার। এই কলেজ আমার বাবার টাকায় চলে। মানছি সরকারি, তবে নেতা হাতাদের অনেক খরচাপাতি হয় এইসবে। স্ত্রীকে আমি আমার বউ করতে চাই। হ্যাঁ, খুব বকবক করে অতিরিক্ত, বাচাল টাইপের মেয়ে, কিন্তু ওই মেয়েকেই আমার চাই। ওকে এক চান্স দেখে আমার পছন্দ হয়ে গিয়েছে। এতদিন ধরে কুকুরের মতো ওর পেছনে আমি পড়ে রয়েছি, কিন্তু আমাকে পাত্তা দেয় না। আজকাল তো ক্যান্টিনে বসেও সঞ্জয় সঞ্জয় করে, তাই তোমার খোঁজ নিয়ে সবটা জানতে পারলাম। তুমি নাকি ওকে ফিল্মের কাজ দিচ্ছ। শোনো, স্ত্রীর বদলে তোমাকে আমি 3 কোটি টাকা দেব। ওই টাকায় তুমি বসে খাবে, প্রয়োজনে আরো বেশি দেব, 3-এর পাশে একটা শূন্য বসিয়ে। শুনেছি তোমার মা নাকি অসুস্থ। তুমি জাস্ট স্ত্রীর মনে আঘাত দেবে। এতদিন স্ত্রী অনেক ছেলের পেছনেই ঘুরেছে, ভালোবাসতে চেয়েছে, কিন্তু বন্ধুত্ব করতে গিয়ে 3-4 দিনের মাথাতেই সেই ছেলেগুলো ভেঙেছে ওর অস্বাভাবিক বকবকের জন্য। তারপরে স্ত্রী খুব রক্ষণশীল মেয়ে। পোশাক আশাকগুলো খেয়াল করে দেখেছো তো?
কাউকে কিছু দেখায় না। তাহলে বুঝতেই পারছো, সলিড একটা মেয়ে, খাঁটি সোনা। তোমার মতো একটা ছেলে ওকে নিয়ে কি করবে? ফিল্মের কাজে যদি ঢোকাও, কদিন পরে ওই ডিরেক্টরের সঙ্গে তোমার শোয়াতে বাধ্য করতে হবে, কারণ শ্রীকে শাড়ি পরলে অপূর্ব সুন্দর লাগবে। শ্রীয়ের মাটা ওই রকমই দেখতে। শ্রীকে আমি এখনো পর্যন্ত অফার করিনি, তবে আমি চাই ওর ভাঙা মনে আমি এন্ট্রি করি, আর সেই মনটা তুমি ভাঙবে। সঞ্জয় ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে গাড়িতে বসে থাকা এই পুরুষটির দিকে। হাঁ করে কি দেখছো? কথা কানে যাচ্ছে? কিন্তু আপনি আমাকে, কারণ শ্রী তোমাকে পছন্দ করতে শুরু করেছে, আর আমি চাই না ওর হৃদয়ে অন্য কোনো পুরুষের বাস হোক। আমি সেখানে অধিপতি হয়ে থাকতে চাই। কিন্তু আপনি আমায় একটা কথা দেবেন? বলো। শ্রীয়ের চোখের জল কিন্তু কোনোদিন যেন না পড়ে। তাহলে কি? 2 টাকার ভিখারি, তোর মুরত কি আছে রে? বলে একটা চেক বের করে দেয় সে। অ্যামাউন্ট নিজের মতো বসিয়ে নিও, যত খুশি লাগে। মনে রেখো, শ্রীয়ের বদলে কিন্তু এটা। কথাটা যেন মাথায় থাকে। সঞ্জয় গাড়ি থেকে নেমে যায়। ওর হাতে একটা ব্ল্যাঙ্ক চেক। ও যেমন অ্যামাউন্ট বসাবে ততটাই টাকা ও পাবে। হাতে তো কুবেরের ধন পেয়ে গেছে, কিন্তু শ্রী, তাকেও তো সে ছাড়তে পারছে না। কি বললে শ্রী ওর জীবন থেকে যাবে? বলতে বলতে শ্রী ফোন করে। কি ব্যাপার, আজকে সারাদিন ফোন করনি? আমি কালকে যাব সেটে তোমার সঙ্গে দেখা করতে। না, দেখা করতে আসা দরকার নেই। কেন এমন কেন করছো? আমাদের তো এমন কথা ছিল না। তুমি বলেছিলে আমার সঙ্গে দেখা করবে, ফুচকা খাবে, আইসক্রিম খাবে। বললাম তো না। এমন করছো কেন? আমি বাঁচালো বলে কি তুমি আমাকে পছন্দ করছো না? সবাই আমাকে এরকম করে। শ্রী, নিজের মাত্রা ক্রস করো না। আমাকে চেনো কতদিন তুমি? তোমার সামনে একটা সুন্দর লাইফ পড়ে আছে। তুমি ডক্টরি পড়ছো, ভালো ডাক্তার হবে তুমি। তোমার বাবা মায়ের কত ইচ্ছে তোমাকে নিয়ে। তুমি শুধু শুধু আমার মতো একটা ভিখারির পেছনে। ভিখারি? সঞ্জয়, তুমি বোঝো না আমি তোমাকে। কথাটা শোনার আগেই সঞ্জয় ফোনটা কেটে দেয়। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। সঞ্জয় চেকটাকে সাবধানে বুকের মধ্যে গুটিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। শ্রী পাগলের মতো ফোন করে সঞ্জয়কে, কিন্তু সঞ্জয় ফোনটা রিসিভ করে না। সেটা দেখা করতে যায়, সঞ্জয় লুকিয়ে লুকিয়ে থাকে। আর মাধব বারবার শ্রীকে অফার করে ওনার বেডরুমটা দেখার জন্য। খুব ভালো করেই সঞ্জয় বোঝে, শ্রী যদি এসব লাইনে আসে তাহলে ওর চরিত্র শেষ হয়ে যাবে। হেমন রক্ষণশীল মেয়েটার স্বভাব নষ্ট করে দেবে লোকটা। কিন্তু কিভাবে এই মেয়েকে নিজের লাইফ থেকে সরাবে সে? সেই দিন অনেক রাতে সঞ্জয় সেট থেকে ফিরে দেখতে পায় রাস্তার ঠিক মোড়েই দাঁড়িয়ে রয়েছে শ্রী। এইভাবে ওকে দাঁড়িয়ে থেকে কি করেই বা পাশ কাটাবে? শোনো, একটা কথাই শুধু জানতে চাই, তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে কেন যাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা শুনে না হয় পড়াশোনায় খুব মন দিলাম। আমি ফিল্মে যাব না, কাজ করব না, কারণ মাধব লোকটার স্বভাব ভালো না। ঠিক আছে, মানছি। তোমার কাছে শুধু একটাই পাওনা, তুমি আমাকে এইভাবে ইগনোর করো না। দেখো, বন্ধু হিসাবে তোমাকে আমি পেয়েছি, আমার খুব কাছে। আমি যে তোমার বন্ধুত্ব কিছুতেই। আমি কারো বন্ধু নই, হতে পারি না। আমাদের মধ্যে সেই সম্পর্কও থাকতে পারে না। আমার কাছে আমার কেরিয়ার আগে। নিজে প্রতিষ্ঠিত না হয়ে, ঠিক আছে আমিও চাকরি করব, ডাক্তার হব ভালো মাপের, তুমিও চাকরি করবে। শ্রী, মাত্রা ক্রস করে যেও না নিজের। তোমার মতো একটা বাঁচাল বেয়ারা মেয়েকে কে জীবন সঙ্গী করবে বলো তো? আয়নায় কখনো দেখেছো নিজেকে? এখনো পর্যন্ত সেকেলে পোশাক কেউ পরে? বুক অব্দি ঢাকা ওড়না, চোখে চশমা, কি আছে তোমার মধ্যে? দেখলে সেকেলে মনে হয়। আরে সেকেলে নায়িকাগুলোর মধ্যেও একটা শ্রী ভাব ছিল, তোমার মধ্যে তো তাও নেই। সঞ্চয়, ঠিকই বলছি। শোনো, পুরুষ মানুষরা এখন এরকম ঢাকা ঢুকা পছন্দ করে না, সবাই একটু খোলামেলা পছন্দ করে। তাছাড়া এই কদিন আলাপে তোমাকে তো একটু হাতও আমি ধরতে পারিনি। বলে সঞ্জয় হাতটা ধরতে যায় শ্রীয়ের। শ্রী তখন এক ধাক্কায় সরিয়ে দেয় সঞ্জয়কে, বলে, তুমিও ওদের মতো হলে? যাদেরকে ভালোবাসলাম তারা কয়েকদিনের মধ্যেই আমার হাত ধরতে চাইতো, আমার বুক দেখতে চাইতো। তুমিও? হ্যাঁ, যাত্রা তো একই নাকি? আমি আর কোনোদিন তোমার মুখ দর্শন করব না, কখনো তোমার কাছে আসবো না। আমার এই কদিনের সম্পর্কের কথা আমি ভুলে যাব আমি। শ্রী কাঁদতে কাঁদতে চলে যায় রাস্তা দিয়ে। সঞ্জয়ের চোখে যে জল ছিল না তা নয়, তবে রাত্রের বেলাও সানগ্লাস পরে চোখটাকে ঢেকে রেখেছিল সে। ঘটনার বছর 5 পর এক ঝড় বৃষ্টির রাতে একা একা
নিজের হোটেল কাম বারের মধ্যে গান গাইছে সঞ্জয়। বলো কি যে হলো, কেন এমন হলো। পিছন ঘুরে দাঁড়িয়ে দেখে মা রয়েছেন সেখানে। নিজের জীবনটা শুধু শুধু নষ্ট করছিস কেন বাবা? এই মদ খেয়ে। মা, জীবনে একটা নেশা রাখতে হয়, হয় মদ নয় মেয়ে ছেলে। আমি এই মদটাকেই বেছে নিয়েছি। শুধু শুধু তোর জীবনটাকে শেষ হতে তো আমি দেখতে পারি না বাবা। ডাক্তার তো বলেছে আর কদিন মাত্র আমার হাতে সময়। মা, তুমি এখন ঘরে যাও, ঘরে যাও, শুয়ে পড়ো। আমি শুয়ে পড়ে যে নিশ্চিন্তে ঘুমোতে পারি না বাবা। তোর মুখের দিকে তাকিয়ে যে আমার। বলেই মা অজ্ঞান হয়ে যান। সঞ্জয় এবার ছোটে ওই অত রাতে মাকে আবার ডাক্তারের কাছে দেখাতে হবে। ক্যান্সারের মানুষের জীবন নিয়ে কোনো নিশ্চয়তা নেই, অথচ এই মানুষটাকে আঁকড়ে ধরেই সঞ্জয়ের গোটা জীবনটা। রাস্তার ট্রাফিক সিগন্যালের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দুটো গাড়ি মুখোমুখি। একটা গাড়িতে সামনের সিটে বসা রয়েছে শ্রী আর তার হাজবেন্ড, সেই ছেলেটি যে নাকি টাকা দিয়েছিল সঞ্জয়কে। আর অপর দিকে বসে রয়েছে নিজের বাইকে করে সঞ্জয়। পেছনে রয়েছে বয়স্ক মা। সঞ্জয়ের রূপের অনেক পরিবর্তন হয়েছে, তার সঙ্গে সঙ্গে মাও সুস্থ হয়েছে। শ্রীকে সেই দিন ফিরিয়ে দিয়ে ব্যাংকের থেকে 3 কোটি টাকা তুলেছিল সঞ্জয়। দেখা করেছিল ছেলেটির সঙ্গে, আরো অনেকটা অ্যামাউন্ট সে নিয়েছিল মাকে সুস্থ করার জন্য। সেই কারণেই তো একেবারে লাস্ট স্টেজে ফিরে এসেও ডাক্তার এখন বলেছেন আগামী 10 বছর নাকি ওর মা বাঁচবে। ভালো লাগে এখন সঞ্জয়। তবে হ্যাঁ, জীবনে আর কাউকে আসতে দেয় না সে। যে মন জুড়ে শ্রীয়ের বাস, সেইখানে সেই রয়েছে। আসলে টাকার কাছে ভালোবাসা এখন কিচ্ছু না। যদি কোনোদিন কোনো মানুষ কঠিন অসুখে পড়ে, যখন একটি ছেলে বিশেষ করে 2 নৌকায় পা দিয়ে চলে, একদিকে মা আর একদিকে স্ত্রী অথবা প্রেমিকা, তখন বাঁচানোর জন্যে অভিনয়টাই তার শ্রেয়। মাধবের ফিল্ম পুরোপুরি ফ্লপ হয়েছিল, একমাত্র ওই টাকাতে বেঁচে গিয়েছিল সঞ্জয় আর সঞ্জয়ের পরিবারটা। শহর থেকে অনেক দূরে চলে গিয়েছে এখন সঞ্জয়। সে একটা কারখানা খুলেছে, নেশার কারখানা, মদের কারখানা। দিন রাত নিজেও নেশায় চুর হয়ে থাকে ও। মায়ের মুখের দিকে চেয়ে শুধু বেঁচে রয়েছে। গাড়ির কালো কাচের ভেতরে শ্রীয়ের মুখটা স্পষ্ট দেখতে পেলেও সানগ্লাসের পেছনে নিজের চোখের জলটাকে আজও লুকিয়ে রাখে সঞ্জয়। এই শহর দিয়েই তার মালের ব্যবসার যাতায়াত। ট্রাকে করে বোঝাই করা মাল নিত্য যাতায়াত হচ্ছে দিবারাত্রি সর্বত্র। শ্রীয়ের স্বামীর দেওয়া টাকাতে জীবনটা ফিরে পেলেও ভালোবাসাকে বিক্রি করতে হয়েছিল সঞ্জয়কে। সেই কারণেই ওই দাম দিতেই এখনো পর্যন্ত সঞ্জয়ের জীবনে কোনো মেয়ে আসেনি, আসতে দেবে না। আমাদের এই গোটা শহরে আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই মারণ রোগ বাসা বেঁধে আছে। কারো পেটের খিদের দায়ে, কারো বা দেহের দায়ে। চাহিদা পূরণের জন্য সেই রোগ একটু একটু করে আমাদের ভেতরের মন আর মানসিকতা নামক মনুষ্যত্ব জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে ঠকিয়েছি, আর ঠকাবো হয়তো সামনে। কোনোটা নিজেকে বাঁচানোর জন্য, কোনোটা অপরকে মুক্তির আস্বাদ দেওয়ার জন্য। সঞ্জয়ও ঠিক তাই করেছিল। শ্রী কেমন আছে, কতটা ভালো আছে সঞ্জয় জানে না। সঞ্জয় জানে সে ভালো আছে, তার মা ভালো আছে, তার মদের কারখানার ব্যবসা এখন তুঙ্গে উঠেছে। সরকারি ট্যাক্সও দিচ্ছে সে, কালোবাজারিও করছে সে। সব মিলিয়ে শ্রী তার কাছে ধনলক্ষ্মী। জীবনে এসে কুবেরের ধন দিয়ে গেছে তাকে। জীবনে 2 দিকে একভাবে বেঁচে থাকা যায় না। যে কোনো একটা অপশন প্রত্যেকটা মানুষকেই বেছে নিতে হয়। সঞ্জয় বেছে নিয়েছিল টাকাকে, নিজের সুদক্ষ অভিনয়ের দ্বারা। কিন্তু বিবেকের কাছে আজও সঞ্জয় প্রশ্নহীন একটি ব্যক্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।